ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হাজার ছাড়ালো প্রাণহানি, সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোস্তফা। মাথা নোয়াবে না তার দেশ, ঢাকায় সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত। যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না দেশের বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস মন্ত্রীর। মার্কেটে আলোকসজ্জা বন্ধ এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ। পহেলা বৈশাখের আগে কৃষি কার্ডের পাইলট প্রকল্প, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানিয়েছেন কৃষিমন্ত্রী। মে মাস থেকে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি, তথ্য পরিবেশ মন্ত্রী। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। পঞ্চম দিনের মতো চলছে আমেরিকা ইসরায়েল জোটের সঙ্গে ইরানের লড়াই। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজ ডুবে নিহত হয়েছে ৮০ জন। হামলা চালানো হচ্ছে লেবাননেও। জবাবে ইরান একাই লড়ে যাচ্ছে জোট বাহিনীর বিরুদ্ধে। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ২ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের ২টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে ৪ দিনে অন্তত ৯,০০০ মার্কিনই মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২৮ ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর পুরানো শত্রু ইসরায়েলের বিভিন্ন শহরে এভাবে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। আহভেজ, খামানে আর তাবরিজ এলাকায় ইসরায়েলের ৬টি হারমেস 900 ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। ঘোলাটে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলো উদ্যোগ নিলে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ৪ দিনে ইরানে অন্তত ২,০০০ অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানে অন্তত ১৭টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানেও হামলা হয়েছে। ৪ দিনে ইরানে ১,০০০-এর বেশি মানুষকে হত্যার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN। ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেয়া হয়েছে ইরানের কোম শহরে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ভবন। যে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই হামলার দিনই নতুন নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা সম্ভবত বিমান হামলায় নিহত হয়েছেন। এইদিকে দেশ আর জনগণের সুরক্ষা চাইলে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ব্যবস্থা গ্রহণের জন্য লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। তিনি নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। আলী খামেনিকে হত্যার ৪ দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফার নাম ঘোষণা করল ৮৮ জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলনে বলনে আলী খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মোস্তফা।
পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মোস্তফার সর্বোচ্চ নেতা হবার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন আলী খামেনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনির নামও আলোচনায় ছিল। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান তার শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে, কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করবে না। ঢাকায় এক সংবাদ সম্মেলনে আমেরিকাকে মহা শয়তান উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, আমেরিকা ইসরায়েল সকল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে। সর্বোচ্চ নেতা যুদ্ধের এই বিভীষিকার মধ্যেও পালিয়ে যায়নি। তিনি বীরের মতো জনগণের পাশে থেকে সাহসের পরিচয় দিয়েছেন। খামেনি যখন শহীদ হন তখন তিনি তার অফিসেই কাজ করছিলেন। আমেরিকা তাকে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করে। রহিমি জানান, বাহরাইন, সৌদি আরব, দুবাই এবং কাতারে থাকা আমেরিকান ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ইরানের 800 নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রদূত রাহিমি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সরকারের বিবৃতির প্রশংসা করেছেন। যুদ্ধ দীর্ঘায়িত হলে কিছু করার নেই, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যুদ্ধের মধ্যে মার্কেটে আলোকসজ্জা কমানোর পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পাবলিক পরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন জ্বালানি মন্ত্রী। যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ দিন থাকবে তো অদিন তো ক্রাইসিস থাকবে, তারপরেও আমরা যাতে ঘুরে তুলে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ক্যাপ করছি। আমরা স্পট পারচেজে গেছি, স্পট পারচেজ সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। যখন পৃথিবীতে যখন এরকম ক্রাইসিস থাকে, এই ক্রাইসিস তো আমার একলার না, এই ক্রাইসিস শুধু বাংলাদেশের না, ক্রাইসিস ইন্ডিয়ারও আছে, পাকিস্তানেও আছে, সব জায়গায় আছে। সবাই ফোন নিয়ে মার্কেটে ঘুরতেছে এগুলো কেনার জন্য। তো অন্ধকারে যাবো, আলোতে থাকবো, এইটা কমেন্ট করা তো আমার জন্য সম্ভব না। আমরা চেষ্টা করছি যাতে কোনো ডিজাস্টার না হয়, সেটা চেষ্টা করছি। পহেলা বৈশাখের আগে কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। এদিকে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা এসব তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রতিদিনের মতো সকাল 9:15টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ততায় কাটান তিনি। দিনের একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সরকারের আরেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সঙ্গেও। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কর্মসূচি চালু হবে। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেব ফ্যামিলি কার্ডের মতোই। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে।
মধ্যপ্রাচ্য যুদ্ধের কোনো প্রভাব যাতে দেশে না পড়ে সে ব্যাপারে সরকারের সব দিক থেকে প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে মানে নর্মালিসি থাকে মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার মানে আমরা করব। সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। তো ইনশাআল্লাহ আপনার সব দিকেই আমরা মানে আন্তরিকতার চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই। বিকেলে জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আনসারু ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। শুভেচ্ছা বিনিময়ের পর দেশের শান্তি ও নিরাপত্তা এবং জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, নোটিফিকেশনের 60 দিন পর চুক্তি কার্যকর হবে। এদিকে আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বুধবার সকাল থেকেই ব্যস্ত সময় শুরু হয় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকাল 9:15টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তার বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। ব্যবসা বাণিজ্য সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় এসব বৈঠকে। বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচন এতটা শান্তিপূর্ণ হবে এমন ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের। উৎসবমুখর নির্বাচনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে পল কাপুর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। জানান, কথা হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। বৈধ কাগজপত্রহীনদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিবেচনা করার কথা আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ কোনো জোটে যোগ দেবে না বলেও জানানো হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গত 17 বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এসব মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে বলেও তিনি জানান। মন্ত্রী আরও বলেছেন, দেশের যে সকল স্থানে 71-এ মুখোমুখি যুদ্ধ হয়েছিল সেসব স্থান সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। তাই স্থানীয় মানুষ জানেই না ঠিক কী ঘটেছিল ওই সকল জায়গায়। এসব এলাকা চিহ্নিত করে সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণাও দিয়েছেন মন্ত্রী। রাজধানীর মগবাজার এলাকায় মুক্তিযুদ্ধ কাউন্সিলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়ানো এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বেগম খালেদা জিয়াই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছিলেন বলে উল্লেখ করেছেন মেজর হাফিজ। যেখানে যেখানে যুদ্ধ হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা স্মারক স্তম্ভ করব এবং আরও যা যা কিছু করা প্রয়োজন স্থাপনা করার জন্য সেটা করব। আপনারা যারা রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আপনাদেরও এই ব্যাপারে সহযোগিতা চাই। আপনাদের প্রত্যেকের এলাকাতে আমরা প্রতিনিধি পাঠাবো
সেখানে কিভাবে যুদ্ধ হয়েছে, কোন জায়গায় যুদ্ধ হয়েছে আপনারা জীবিত থাকতে থাকতে দেখিয়ে দিবেন, সেখানে যাতে আমরা কোনো স্থাপনা নির্মাণ করতে পারি এবং যতদিন বাংলাদেশ থাকবে কেমন পর্যন্ত যেন এই স্থাপনা সেখানে থাকে যে এখানে যুদ্ধ হয়েছিল, কারা যুদ্ধ করেছিল। ভুয়া মুক্তিযুদ্ধ কিছু বাদ দিতে হবে, জামুকাকে আরো স্পিড আপ করতে হবে। আমরা সংখ্যায় 5 জন থাকলে 5 জনই থাকবো, 500 জন থাকার তো দরকার নেই। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল 80,000, দেশের মধ্যে আরো ধরলাম 10-20 হাজার, 1 লাখ, 2.5 লাখ এখন কোত্থেকে হলো। কোনো কোনো রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহারের মধ্য দিয়ে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়, কিন্তু বিএনপি তা হতে দেবে না জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। বলেন, যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তার দল। যে কোনো সমস্যার সমাধান আইন এবং বিধিবিধানের মধ্য দিয়ে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা মেটাতে নয়, বরং বিএনপিকে সরকার গঠনের মধ্য দিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সংস্কৃতি তৈরির জন্য। সভায় বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি উপস্থিত ছিলেন। করতে চায় না এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। পুরান ঢাকার ধোলাইখাল রোড থেকে সব অবৈধ দখল উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ইশরাক হোসেন পুরান ঢাকার ধোলাইখাল থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের চলমান কাজ পরিদর্শন করেন। এই সময় সিটি কর্পোরেশনের পুরান ঢাকা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উন্নয়ন কাজ সম্পর্কে অবগত করেছেন তাকে। প্রকল্পটির কাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন জানান, টেকসই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পুরান ঢাকার যানজট নিয়ন্ত্রণের বিষয়েও তদারকি করছেন তিনি। ধোলাইখাল সড়কে থাকা সকল অবৈধ দখল উচ্ছেদ করে শিগগিরই পুরো সড়ককে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী। সরকারের যে পলিসি যেটি রয়েছে যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা অনেকখানে ধোলাইখাল রাস্তা দিয়ে যদি আপনারা যান, আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন যে প্রায় অলমোস্ট কোনো জায়গায় আপ টু 40%, 50% অথবা তার চাইতেও বেশি রাস্তা কিন্তু দখল হয়ে গিয়েছে এবং সেখানে কোনো জায়গায় অলমোস্ট স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। এই জিনিসগুলো আমরা মানুষের সেবা করাই সরকারের মূল লক্ষ্য। চিকিৎসা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। রাজধানী মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন হলে মেডিকেল এবং ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন মন্ত্রী। বলেন, এখনই দেশের উন্নয়নের আদর্শ সময়। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভরসা রেখেছে, এখন এই ভরসার প্রতিদান দেওয়ার সময়। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চিকিৎসা খাতে উন্নয়নে কোনো সংগঠন কিংবা ব্যক্তি এগিয়ে আসলে তা গ্রহণ করা হবে। সবার আগে চিকিৎসকদের চিকিৎসা পেশা, হাসপাতাল তথা মানুষের সেবায় আমাদের সবার আগে মনোনিবেশ করতে হবে। আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণে ইনশাল্লাহ চিকিৎসকরা তাদের অতীত ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কার্যক্রমকে এবং আগামী দিনের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করার জন্য সবাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। নানা আলোচনার মধ্যে নিজের এবং পরিবারের ব্যাংক হিসেব উপস্থাপন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
তিনি জানিয়েছেন তার 2 ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে 9,78,556 টাকা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসেব তুলে ধরেছেন আসিফ। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের 2টি অ্যাকাউন্ট, বাবার 5টি অ্যাকাউন্ট, মায়ের 1টি এবং স্ত্রীর 1টি অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেন। নিজের হিসেব তুলে ধরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন বর্তমানে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 9,930 টাকা। 16 মাস উপদেষ্টা থাকাকালে বেতন এবং ভাতা স্যালারি অ্যাকাউন্টে এসেছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে 9,78,626 টাকা। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের, সেটাতে এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। আমার 2টা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ সুপ্রিম কোর্টের 6 আইনজীবী এই রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। এর আগে গত 22 ফেব্রুয়ারি ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। 24শে জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলা রায় হচ্ছে না আজ। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 4 সপ্তাহের জন্য রায় ঘোষণা স্থগিত করেছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রিফিংয়ে জানিয়েছেন এই মামলার আবারও কিছু সাক্ষ্য ও তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। এসব বিবেচনায় নিয়ে রায় পেছানোর আবেদন করা হয়েছে। মামলার 5 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি পলাতক। গ্রেফতার রয়েছে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। গত 15 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিল। এই সময় চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দূষণকারী নাম গোপন রাখার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রায় দেন। রিটকারী সংগঠনের আইনজীবী মঞ্জিল মোর্শেদ এ প্রসঙ্গে জানিয়েছেন 2022 সালে পরিবেশ অধিদপ্তর সিদ্ধান্ত নেয় দূষণের দায়ে যে সকল শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না, যাতে জনসম্মুখে তাদের সম্মানহানি না হয়। পরিবেশ অধিদপ্তরের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে উচ্চ আদালত আজ এই রায় দেন। এরকম একটা ঘটনা হওয়ার প্রেক্ষিতে পত্রিকায় রিপোর্ট আসলো যে পরিবেশ অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে বড় বড় ব্যবসায়ীদের চাপে যে তারা যখন দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তারা মিডিয়ায় দেবে না এবং প্রকাশ করবে না। এবং ওই সিদ্ধান্তটা আমি চ্যালেঞ্জ করেছিলাম, তখনই রুল জারি হয়েছে এবং পরবর্তীকালে শুনানি হয়েছে 5 দিন। আজকে রায় হয়েছে। রায়ের মাধ্যমে আদালত বলেছেন যেহেতু আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে যে দূষণকারী যারা তারা দেশের অনেক ক্ষতি করছেন এবং এই দূষণকারীদের তথ্য যদি মিডিয়ায় আসে তাহলে অন্য দূষণকারীরাও হয়তো কিছুটা নিয়ন্ত্রিত হতে পারেন, সতর্ক হতে পারেন। দেশের উত্তরাঞ্চলের বাণিজ্যিক রাজধানী বগুড়ায় চালু হলো সনি স্মার্টের শোরুম। এর ফলে বগুড়া সদর এবং জেলার অন্যান্য এলাকার বাসিন্দাদের হাতের নাগালে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির জেনুইন ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট পরিষেবা। মঙ্গলবার দুপুরে সনি স্মার্টের ফ্ল্যাগশিপ এই শোরুমটি উদ্বোধন করেছেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জশুয়া কুয়েক। এ সময় সনি স্মার্টের হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং হেড অব মার্কেটিং আজাদ রহমান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বগুড়া শোরুম থেকে কেনাকাটায় আগামী 10 মার্চ পর্যন্ত সনি এবং স্মার্ট ব্র্যান্ডের টিভি সহ সনি স্মার্টের সকল পণ্য মিলছে বিশেষ মূল্যে। থাকছে সনি ব্লক ক্যামেরা, ব্রাভিয়া ক্যামেরা, সনি
ইয়ারবাড সহ নানা আকর্ষণীয় উপহার। এছাড়াও ক্রেতারা পাচ্ছেন সনি টিভিতে ডিজিটাল ওয়ারেন্টি, ডাবল বেনিফিটস অফার, বিনা সুদে EMI সহ নানা সুবিধা। বগুড়ার শোরুমটি সনি স্মার্টের 30তম শোরুম। দ্রুত সময়ের এই সংখ্যা অর্ধশতকের মাইল ফলক পেরোবে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংবাদ শেষ করব গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হাজার ছাড়ালো প্রাণহানি, সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোস্তফা। মাথা নোয়াবে না তার দেশ, ঢাকায় সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত। যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না দেশের বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস মন্ত্রীর। মার্কেটে আলোকসজ্জা বন্ধ এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের পরামর্শ। পহেলা বৈশাখের আগে কৃষি কার্ডের পাইলট প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানিয়েছেন কৃষিমন্ত্রী, মে মাস থেকে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি তথ্য পরিবেশ মন্ত্রীর। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান দুই দলের সঙ্গে আলোচনা করেই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।